আমাকে অনেকে প্রশ্ন করেন যে উদ্যোক্তা হতে কি লাগে। এটা আমরা সবাই জানি, উদ্যোক্তা হতে টাকা লাগে, মানে মূলধন যেটা বলি। উদ্যোক্তা হতে বিজনেস আইডিয়া লাগে, মানে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস লাগে। উদ্যোক্তা হতে সেলস মার্কেটিং লাগে, যেটা একটা প্রতিষ্ঠানের হার্ট। একটা নেটওয়ার্ক লাগে, কারণ আজকাল নেটওয়ার্ক ছাড়া আসলে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া বা নিজেকে ব্র্যান্ডিং করা একটু কঠিন। উদ্যোক্তা হতে লিডারশিপ লাগে, আপনার নেতৃত্ব গুণ থাকা দরকার, নাইলে পরে আপনি উদ্যোক্তা হতে পারবেন না। সো এগুলো সবই লাগে, আমরা এগুলো সব জানি। উদ্যোক্তা হতে দক্ষতা লাগে, কিছু বিষয়ে আপনার যদি নলেজ না থাকে এবং সবচেয়ে বড় কথা যেটা নিয়ে আপনি কাজ করছেন সে বিষয়ে যদি আপনার দক্ষতা না থাকে, এবং এছাড়া বেসিক কিছু দক্ষতা যেগুলো আমরা এই ফাউন্ডেশনে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে শেখাই, সেগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ভুল করবেন, হোঁচট খাবেন এবং আপনার সফল হওয়াটা কঠিন হয়ে যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি, আমার অবজারভেশন থেকে আমি মনে করি, উদ্যোক্তা হতে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে সাহস। সাহস ছাড়া উদ্যোক্তা হওয়া সম্ভব না। রিস্ক নিতে জানতে হয়। রিস্ক মানেই হচ্ছে প্রফিট। কিন্তু আমরা যদি এমন রিস্ক নেই যেটা ক্যালকুলেটিভ না, যেটা ইমাজিন করা যায় না, বা যেটা আগে থেকে ফোরকাস্ট করা যায় না, সেরকম রিস্ক নিলে তো আপনি বিপদে পড়বেনই। যেমন করে আপনি যদি সাঁতার না জেনে পানিতে নামেন তাহলে আপনি ডুবে মরবেন। তাহলে এই রিস্কটা জানার জন্য আপনাকে শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। সো এবং মানুষের সাথে মেলামেশা করতে হবে, তবেই আপনি এই রিস্ক নেওয়াটা শিখে যাবেন। অ্যান্ড ফাইনালি যেটা আমি সবসময় বলি, যে কোনো একটা উদ্যোগে আসলে লেগে থাকতে হয়। হ্যাঁ, নট নেসেসারি আপনি যেটা করবেন, যেটা শুরু করবেন সেটাতেই সফল হবেন। আপনি হয়তো থেমে যাবেন, পড়ে যাবেন, হোঁচট খাবেন, কিন্তু আপনি যদি রাস্তায় থাকেন, আপনি যদি খেলার মাঠে থাকেন, তাহলে আপনি গোল করতে পারবেন কোনো এক সময় নিশ্চয়ই। সো হাল ছেড়ে দেওয়া যাবে না, মানে লেগে থাকতে হবে, ডোন্ট গিভ আপ। সো এই বিষয়টা মাথায় রেখে আসলে আমরা আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের 90 দিনের যে ব্যাচ, এক একটা ব্যাচে আমরা যে প্রায় 570টা কন্টেন্ট দিয়ে আমরা যে প্রশিক্ষণটা দিই সম্পূর্ণ বিনামূল্যে, বাংলাদেশে আমরাই একমাত্র প্রতিদিন এবং বিনামূল্যে উদ্যোক্তা এবং দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি, মূল্যবোধ বিষয়ে, যেটা আসলে বাংলাদেশে আর কেউ করছে না। সো এইটা দেওয়ার কারণে কি ইম্প্যাক্ট আমরা তৈরি করতে পেরেছি, কারণ কোনো একটা কাজের তো একটা ইম্প্যাক্ট থাকতে হবে। সেই ইম্প্যাক্টগুলো নিয়েই হচ্ছে এই ঘুরে দাঁড়ানোর গল্প। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইউটিউব লাইভের ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে। এবং এই ইম্প্যাক্টগুলো, এই গল্পগুলো যারা এখান থেকে অনুপ্রাণিত হয়ে বা এই ফাউন্ডেশনে এসে, এই প্ল্যাটফর্মে এসে প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে বদলে ফেলেছেন, সেই অনুপ্রেরণার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের মনের মধ্যেও একটা ভাবনা তৈরি হতে পারে যে ওনারা কি বলছেন, সেরকম কিছু কি আমি ভাবতে পারি। চলুন তাদের সাথে আলাপ করি। আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি এসছেন। একজন এসছেন আমাদের তাসলিমা খাতুন, উনি গোপালগঞ্জ থেকে এসছেন। তাসলিমা একসময় জব করতেন, জব হারিয়ে পরে ব্যবসা শুরু করেন, সেখানেও উনি প্রতারণার শিকার হন, পরবর্তীতে ব্যাপকভাবে হতাশায় পড়েন, কিন্তু সেখান থেকে আবার এই ফাউন্ডেশনে এসে কীভাবে ঘুরে দাঁড়ালেন সেই গল্প আমরা শুনবো। তাসলিমা আপা, আই হোপ আপনারা ভালো আছেন। তাসলিমা আপা, শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেটা আমাকে জানিয়েছেন আপনার গল্প, যে আপনি লেখাপড়া করছিলেন, সেই অবস্থায় আপনার বিয়ে হয়ে যায়, তারপর এবং একটা স্কুলে আপনি কাজ করতেন, কিন্তু আপনার যখন বেবি হবে তখন আপনি স্কুল থেকে ছুটি নিয়ে যাওয়ার পরে আবার ব্যাক করে আসার পরে দেখেন আপনার সঙ্গে একটা প্রতারণা হয়েছে, অন্য কাউকে আপনার জায়গায় চাকরি দিয়ে দিয়েছে, এবং স্কুলটা তখন সরকারিকরণ হয়েছিল। মানে আপনি একটা ব্যাপক ধাক্কা খান তখন। বাট আপনি দমে যান নাই, আপনি পড়াশোনা চালিয়ে গেছেন, মাস্টার্স করেছেন, স্কুলে চাকরির আগেই মাস্টার্স করেছেন। তারপরে আপনি একসময় ব্যবসা শুরু করেন 6,000 টাকা দিয়ে, এবং সেই ব্যবসা ভালোই চলছিল, বড় বড় অর্ডার পেয়েছেন আপনি, এবং সম্ভবত ইন্ডিয়াতে একটা অর্ডার নিয়ে আপনার সঙ্গে অর্ডার দেওয়ার পরে তারা মালগুলো নেন নাই, এবং আপনি একটা ব্যাপক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়ে যান। এরপরে আপনি চরমভাবে হতাশায় পড়েন।
তারপরে গল্পটা কি, এই হতাশাটা কি কীভাবে বেরিয়ে আসলেন? হ্যাঁ, আমি যখন ওই প্রজেক্টের সাথে আমাকে একটা বড় একটা অর্ডার করে ওনারা আমাকে দিয়ে প্রোডাক্ট রেডি করিয়ে ওনারা নেননি, ফোনই রিসিভ করেননি, ব্লক করে দিয়েছে। পরে আমি তো টেনশনে পড়ে গেছি, ডিপ্রেশনে চলে গেছি। আমার এতগুলো কর্মীদের বিল দিতে হবে, আর আনুষঙ্গিক খরচ আছে এতগুলো টাকা। তো আমার কাছে আগে যে আমার নিজের যে টাকা ছিল সেগুলো দিয়ে আমি কর্মীদের বিল পে করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি তো ডিপ্রেশনে, আমার মূলধন কমে গেছে। এর ভিতরে আমার তো অনলাইন অফলাইন থেকে অন্য জায়গা থেকে অর্ডার আসতেছে, কিন্তু আমার টাকা কমে গেছে। তারপর আবার আমার এতগুলো টাকা, আমি কষ্ট পাচ্ছিলাম, আমি ব্যবসায় আর করবো না, আমি মানে ডিপ্রেশনে চলে গেছি। এদিকে আমার হাজব্যান্ডের সাথে আমি বিষয়টা শেয়ার করতে পারতেছি না যে আমার এতগুলো টাকা আটকে গিয়েছে। আমি নিজে নিজে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে দেখি মোবাইল স্ক্রল করতে করতে দেখি স্যার আপনার ঘুরে দাঁড়ানোর ভিডিও। প্রথম কথাটাই আপনারই ছিল, কানে আসলাম, মোবাইল চালাইয়ে আমি কাজ করতেছিলাম, আপনার ভয়েসটা আসলো যে লেগে থাকলে সফলতা আসবে ইনশাল্লাহ, মানে হাল ছাড়া যাবে না। আর ওই ভিডিওতে একটা স্লোগান সত্যি আমার জীবন পাল্টে দেওয়ার মতো ছিল, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে ইনশাল্লাহ। ভিডিওটা আমার অনেক ভালো লাগলো। ভালো লাগার পরে আমি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমি আমার টাইমলাইনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখি বারবার এই আপনার ভিডিওগুলো আসে, আর আমিও ভিতরে ঢুকে ভিডিওগুলো দেখি। আমি কি বলবো, নেশার মতো সারাক্ষণ আপনার ভিডিওগুলো দেখতাম। যত দেখি মনে হয় স্যার আপনি আমাকেই বলছেন। আমি যে মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ওই সময় মনে হয় যে আপনি আমার জন্য এই ভিডিওগুলো করছেন। মানে আমি শুধু সারাক্ষণ যে সংসারের কাজ, বিজনেসের কাজ, যে কাজই করি না কেন আমি শুধু আপনার ভিডিওগুলোই দেখি। যতই শুনি ভালো লাগে, ঘুমানোর সময়ও শুনি, আমার বাচ্চারাও শুনে, ভালো লাগে। হ্যাঁ, তো আপনার প্রত্যেকটা অনুপ্রেরণামূলক ভিডিও আমি দেখতাম। দেখতে দেখতে পরে আমার আত্মবিশ্বাস বাড়তে শুরু করলো এবং কাজ করার প্রতি আর একটা মানে ভিতরে ইচ্ছা শক্তি জাগলো যে না আমি ঘুরে দাঁড়াবো। আমি ভাবছিলাম থেমে যাবো, আমার বিজনেসই করবো না, এরকম প্রতারণা না, আমি ঠিক আছে, আমি ঘুরে দাঁড়াবো, আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, ঠিক আছে। পরে এরকম করলে আমি এর ভিতরে আমার ঈদের সামনে ভালো বড় বড় অর্ডার আসতে থাকলো, কিন্তু আমার কাছে যে টাকা ছিল অল্প, ঠিক আছে। পরে আমি একটা কথা বলি যে আমি লাইট হাউস ফাউন্ডেশনের একটা সেবামূলক প্রতিষ্ঠান, ওখানে বিনামূল্যে চিকিৎসা করাই। লাইট হাউস ফিজিওথেরাপি সেন্টার, ওনাদের একটা লাইট হাউস হস্তশিল্প কালেকশন সেন্টার আছে। তো ওখানে আমি আগে থেকেই মেম্বার ছিলাম, আমার সাথে পরিচিত। তো ওনারা আমার বিজনেস শুরুতে অনেক হেল্প করেছে, তাদের অবদানটা অনেক। তো সেই সূত্রে ওনারা আমার কাছ থেকে আমি রেগুলার ওনাদের শোরুমে প্রোডাক্ট দিতাম। সেই সূত্রে আমার প্রোডাক্টের মান ভালো থাকার কারণে ওনারা পরপর 2 বার আমার কাছ থেকে আমেরিকায় প্রোডাক্ট নিচ্ছে সেলের জন্য। আমেরিকাতে 75,000 টাকা নিচ্ছে একবার, আর একবার নিচ্ছে এরকম প্রায় 1 লাখ টাকার মধ্যে প্রোডাক্ট আমেরিকায় নিচ্ছে। এবং আমেরিকাতেও খুব ভালো চলছে। বন্ধু বুটিক মেলায় আমার নেওয়ার সাথে সাথে আমার প্রোডাক্ট সেল হয়ে গেছে, যে ওনারা আমাকে ছবি পাঠাইছে যে আপনার প্রোডাক্ট মানে আমরা বের করার সাথে সেল হয়ে গেছে। পরবর্তীতে আবার অর্ডার দিয়েছিলেন। যাই হোক, তখন আমার মূলধন একেবারে কমে গেছে। যখন আমি হতাশায়, তখন আমি বললাম যে আমি তো এরকম টাকা পয়সা ধরা খেয়েছি, ভাইয়া আমাকে আবার কিছু অর্ডার দেন, নাহলে আমাকে অ্যাডভান্স কিছু টাকা দেন, আমি একটু উঠে দাঁড়াই, বিজনেসটা শুরু করি, আবার আমি আপনাদেরকে পরবর্তীতে প্রোডাক্ট রেডি করে আবার পাঠিয়ে দিব, আমাকে এভাবে কিছু টাকা দেন। পরে আবার ওই লাইট হাউস ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমাকে আবার টাকা দিলেন কিছু, দিয়ে আমি ওই টাকা দিয়ে আমি যে নতুন অর্ডারগুলো পাচ্ছিলাম ওইগুলো আবার আমি রিসিভ করলাম। এভাবে করে আমি কাজ শুরু করলাম। আর এইদিকে আমি আপনার ভিডিওগুলো দেখছিলাম। তারপর আপনাদের গ্রুপে গিয়ে আমাদের গ্রুপে গিয়ে আমি লিখলাম যে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করতে চাই। তো আমাকে ব্রাহ্মণবাড়িয়ার ভলেন্টিয়ার জালালউদ্দিন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে, ভাইয়া আমাকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন বলে আজকে আমি এখানে। তো ভাইয়া আমাকে রেজিস্ট্রেশন করে দিলেন এবং আমাদের গোপালগঞ্জের কান্ট্রি অ্যাম্বাসেডর মিথুন শিকদার ভাইয়ার কাছে আমাকে তথ্যগুলো দেওয়ার পরে ভাইয়া আমাকে জেলা মেসেঞ্জারে যুক্ত করলো। এবং যুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই আমি পণ্য প্রদর্শনীর সুযোগ পেলাম আলহামদুলিল্লাহ। প্রথম দিন পণ্য প্রদর্শনীতেই ওই আপনার সৌদি আরব কান্ট্রি অ্যাম্বাসেডর ভাইয়া আমার কাছ থেকে 4টা ড্রেস নিলেন এবং খুব ভালো রিভিউ দিলেন। পরপর কয়েকদিন রমজান ছিল, আমি প্রায় মানে প্রতি সপ্তাহে পণ্য প্রদর্শনীর সুযোগ পেতাম। এভাবে আমি প্রত্যেকটা জেলায় ক্লাস করতাম, পণ্য প্রদর্শনী করতাম। আমার প্রোডাক্ট সম্পর্কে সবার একটা ফাউন্ডেশনের ভালো ধারণা হয়ে গেল। এবং আমি তো ওই সময় সেল পোস্ট অ্যাপ্রুভ হতো না, আমি প্রতিদিনই এমনি পোস্ট করতাম। আমার ছবি দিয়ে আগে আমি নিজেকে ব্র্যান্ডিং করছি, প্রতিদিন আমার একটা ছবি দিয়েছি এবং আমি কি করব, কি স্বপ্ন, মানে একটু টুকটাক লিখে আর আমার নিজেকে ব্র্যান্ডিং করব আমি করে গেছি এরকম প্রায় 60 দিন। যখন আমার সেল পোস্টটা অ্যাপ্রুভ হতে শুরু করেছে তখন আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেতে শুরু করলাম। আর আগে থেকে তো মানুষ আমার ক্লাসের মাধ্যমে চিনে ফেলছে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানছে অনেকেই। জানার পরে তারপরে আমি এখান থেকে একটা পাইকারি অর্ডার পেলাম মানে ফাউন্ডেশন থেকে। এরপরে পরপর আমি 3 জন কাস্টমারকে রেগুলার পাইকারি অর্ডার দিচ্ছি। স্যার আলহামদুলিল্লাহ ওনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে লাভবান হচ্ছেন। আর হিউজ পরিমাণ আমার ফাউন্ডেশনে এখন কাস্টমার আছে। আমার মোট সেলের এখন প্রায় 60-70%ই ফাউন্ডেশন থেকে আসে। এবং আমার একটা প্রত্যেকটা ক্লাসে আমি পণ্য প্রদর্শনীগুলি অনেক হয় আমার মানে
লোকজন উপস্থিতি এবং আমার পণ্যের অনেক সুনাম ফাউন্ডেশনে। সবাই বলে যে আপুর পণ্য ভালো, এবং প্রত্যেকটা পণ্য প্রদর্শনীতে আমার মানে ম্যাক্সিমামই তো আমার ফাউন্ডেশন থেকে নিচ্ছে। সবাই বলে যে আপুর পণ্য ভালো, আপনারা নেন। আমরা গ্রাহক, আমরা আপুর কাছ থেকে 2 বার 3 বার নিয়েছি, এমনও আছে 4 বার 5 বারও নিয়েছেন আমার কাছ থেকে স্যার প্রোডাক্ট ফাউন্ডেশন থেকে। অসংখ্য রিপিট কাস্টমার আমার এবং রেফারেন্স কাস্টমার স্যার অনেক, আলহামদুলিল্লাহ, অফলাইনে অনলাইনেও। আপনি তো অনেক আগে থেকে ব্যবসা শুরু করেছেন, পরবর্তীতে বিভিন্ন ধাক্কা খেয়ে এসে ফাউন্ডেশনে এসে আবার ঘুরে দাঁড়ানোর একটা জায়গায় এসেছেন। কি কি ভুল ছিল যদি আপনার মনে হয় যে আগে কি কি জানতেন না যেটা এখন জানেন? এই ধাক্কা খাওয়ার বিষয়ে মানে বিজনেসের বিষয়ে। ও বিজনেসের বিষয়ে আমি আগে আসলে মানে সহজে বিশ্বাস করে ফেলতাম মানুষকে এটা। তারপরে আমি প্রোডাক্টের দাম ভালো নির্ধারণ করতে পারতাম না, এটা করতে পারতাম না। তারপরে আমি আসলে টোটালি কীভাবে বলবো, আমি এক কথা বিজনেস টোটালি ভালো একটা বুঝতে পারতাম না তখন। আর ভালোভাবে কথা না বলে, না জেনে, না বুঝে, কোনো অ্যাডভান্স পেমেন্ট না নিয়ে আমি অনেক বড় অর্ডার নিয়ে রিস্ক নিয়ে ফেলছিলাম, যার কারণে আমি ধরাটা খেয়েছিলাম। কিন্তু এখন করার বেলায় এরকম বড় অর্ডার নিতে হলে আমি আগে যাচাই বাছাই করে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার দরকার হলে নেই। আর বিশ্বস্ত পরিচিত না হলে ওরকম কাজটা আমি করি না, আর ধরা খাই না এখন এটা আমি এই ফাউন্ডেশন থেকে মানে। আপনার এখন মাসের সেল কেমন? মাসে এখন সেল 1 লাখ 1.5 লাখ টাকাও হয়, ছাড়িয়ে যায়। আবার কোনো মাসে 70-80 হাজার টাকাও হয়। ঈদের সময় 2 লাখ টাকাও ছাড়িয়ে যায়। আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আমি হাতের কাজে সকল ধরনের পোশাক নিয়ে কাজ করি। আমি হাতের কাজে 3 পিস, শাড়ি, বিভিন্ন ধরনের বেবি ড্রেস, মিরর ওয়ার্ক করা লাখনো ড্রেস, বিভিন্ন ধরনের ছোট বড় কোয়ার্ট সেট ড্রেস, হাতের কাজের পাঞ্জাবি, ফতুয়া, নকশি কাঁথা। এছাড়া আছে আমার সিল্কের শাড়ি, মসলিন শাড়ি, তারপরে আপনার হ্যান্ড পেইন্টের শাড়ি, পাঞ্জাবির কাপড় সেট সহ সকল ধরনের হাতের কাজের পোশাক নিয়ে কাজ করি। আমার অনেকগুলো কর্মী আছে, সহকর্মী, আমার সেসব মন্দির দিয়ে আমি কাজ করাই। এই শাড়িটা কি আপনার করা? এটা আমার শাড়ি, আমার পেজের শাড়ি, অসাধারণ শাড়ি, কাপড় সেট, এটা আমার নিজেরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি একটু ছোট করে বলেন, মানে মানুষের জীবনে তো নানান রকমের দুঃখ কষ্ট লাইফে থাকে, আপনার জীবনেও নিশ্চয় আছে, সেরকম কোনো কিছু মনে পড়ছে এখন? আমার জীবনে দুঃখ কষ্ট বলতে আমার উদ্যোক্তা হওয়া যে কারণে, সেটা হচ্ছে আমার আসলে উদ্যোক্তা হওয়াটাই হচ্ছে আমার বোন মারা যায় 2021 সালে। আমার বোন মারা যায়। বোন মারা যাওয়ার সময় আমার একটা ছোট্ট ভাগ্নি রেখে গেছিলো, 3 বছর বয়স। তখন আমি আরেকটা কথা বলে নিই স্যার, আমি দীর্ঘ 13 বছর নিঃসন্তান ছিলাম, আমাদের বেবি হতো না। তো আমার বোনটা মারা যাওয়ার পরে তখন আমার বেবি হয়েছে, আমার বেবি ছোট, কিন্তু ওর মা মারা গেছে। তখন আমি ওকে আমার কাছে নিয়ে আসলাম যে আমি সারা জীবনের জন্য দায়িত্ব নিব, আমি ওকে লালন পালন করে মানুষের মতো মানুষ করবো, মায়ের ভালোবাসা দিয়ে। তো আমি নিয়ে আসলাম ওকে। নিয়ে আসার 1 বছর পরে, আমার কাছে আনার 1টা বছর পরে আমি ভাবলাম যে আমি যদি ওকে আমার কাছে, যেহেতু সারা জীবনের দায়িত্ব নিয়েছি, আমি আমার কাছে যদি রাখি, তাহলে তো ওকে মানুষ করতে হলে আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, আমাকে উপার্জনের রাস্তা খুঁজতে হবে। তখন আমি মনে ভাবলাম আমি কী করব। তারপরে আমরা তখন খুলনা থাকতাম। খুলনা থেকে কুষ্টিয়া আসার পরে কুষ্টিয়ায় দেখি যে কুষ্টিয়ার মেয়েদের হাতে অনেক সুন্দর কাজ দেখে আমার খুব ভালো লাগলো, শিখলাম। আমি আগে কিন্তু কিচ্ছু জানতাম না, আমার এই কাজ শেখারই কথা না। এখানে এসে কাজ শিখেছি, দেখেছি। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এই কাজ নিয়ে অনলাইনে বিজনেস করবো, এটার মাধ্যমে আমি কিছু করতে পারবো। আমার হাজব্যান্ডকে বলার পরে আমার হাজব্যান্ড রাজি হলো না। আমার হাজব্যান্ড একটা বেসরকারি কোম্পানির হচ্ছে রিজনাল ম্যানেজার, তো ব্যস্ত মানুষ সে অনেক। তো সে চাইছে যে এতদিন পর আমার বেবি হয়েছে, বাচ্চার চাকরি তো আগে করছো, এখন কেরিয়ারের দরকার না, বাচ্চা কাছে লালন পালন করো। কিন্তু আমার হাজব্যান্ডের যতই সামর্থ্য থাকুক, আমার ইচ্ছা যে আমার উপার্জিত টাকায় আমি এই বাচ্চাটাকে লালন পালন করবো। হ্যাঁ, যাতে আমি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হই, তাহলে ভবিষ্যতে এই বাচ্চাটার লেখাপড়ায় কোনো বাধার সম্মুখীন হবে না। আমার বাচ্চা যেমন, এই বাচ্চাও তো আমার বাচ্চার মধ্যে, দুটো বাচ্চাকে আমি একসাথে একইভাবে লালন পালন করতে পারবো। সেই থেকে আমি শুরু করলাম। পরে আমার হাজব্যান্ডকে অনেক বুঝাইলাম, বোঝানোর পরে সে রাজি হলো। তাকে দিয়ে একটা বিজনেস পেজটা ক্রিয়েট করি এবং 6,000 টাকা ছিল মাত্র আমার কাছে। সেটা দিয়ে আমি কিছু গাছ কাপড়, শাল চাদর 1 কালারের আর 1 কালারের পাঞ্জাবি আনলাম, সেটা ডিজাইন করলাম, সেলাই করলাম এবং মানে বিক্রির জন্য প্রস্তুত করলাম, পোস্ট করতে থাকলাম। আমি কিন্তু কুষ্টিয়ায় কাউকে চিনি নাই, নতুন আসছি, আমার কাউরেই চেনা নাই অফলাইনে। পরে অনলাইনে দিলাম, আমার আত্মীয় স্বজন, সাবেক স্টুডেন্ট, পরিচিত জনরা সবাই আমার উদ্যোগ সম্পর্কে জানতে শুরু করলো স্যার। জানার পরে তারাই প্রথমে আমার পণ্যগুলো ক্রয় করলো। আলহামদুলিল্লাহ 2-3 মাস 6 মাসের মতো আমার আত্মীয় স্বজনই নিচ্ছে, অনলাইনে অপরিচিত কেউ নেয়নি। এর মধ্যে লাইট হাউস থেকে, এরকম লাইট হাউস ফাউন্ডেশন থেকে বড় অর্ডার পেলাম, তাদের সাথে কাজ করতে শুরু করলাম। আস্তে আস্তে তাদের সাথে কাজ করার পরে আমি বিষয়টা আরও প্রচার প্রসার হয়ে গেল। তারপরে আমার অনলাইন থেকে বিজনেস শুরু হলো।
তারপরে তো নিজের বলার মধ্যে গল্প ফাউন্ডেশন আমার জীবনটাই পাল্টে দিয়েছে স্যার। অসংখ্য কাস্টমার, আমি এখন অর্ডার মানে কি বলবো, আমার বর্তমান যে পরিমাণ কাজ চলতেছে আমি মানে নিজেকে সময় দেওয়ার সময় পাই না। প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেন? প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো ফেব্রিক্স, ভালো কোয়ালিটি, ইউনিক, মানে গতানুগতিকের বাইরে ডিজাইনটা, হ্যাঁ গতানুগতিকের বাইরে, কোয়ালিটি, মান এবং প্রাইস। যে আমি সীমিত লাভে প্রোডাক্ট সেল করি, আমার অনেক লাভের দরকার নেই, আমি সীমিত লাভে প্রোডাক্ট সেল করি। আমার কথা যে আমি 5টা ড্রেস সেল করে অল্প আমি একটা ড্রেস সেল করে 500 টাকা লাভ করবো না, আমি 5টা ড্রেস সেল করে 500 টাকা লাভ করবো। আমার 5 জন কাস্টমার হবে, ওই 5 জন কাস্টমার আমার আরও রিফারেন্স কাস্টমার নিয়ে আসবে। এভাবে করে আমার কাস্টমারগুলো আমি বাড়াইছি। আর কাস্টমারদের সাথে আমার এত ভালো সম্পর্ক, মনে হয় প্রত্যেকে আমার বন্ধু, আমার ফ্যামিলির লোক। যে আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নিই রেগুলার তাদের সাথে কথা বলি, নতুন প্রোডাক্ট তৈরি করলে মেসেঞ্জারে দিয়ে নক করি, আর সুসম্পর্ক। সো কাস্টমার সার্ভিসটাও আপনি ভালো শিখেছেন। অসাধারণ। ভেরি গুড। কি স্বপ্ন দেখেন আগামীতে, কোথায় যেতে চান? আপনি তো মানে একটা জায়গায় এসে দাঁড় করিয়েছেন এবং আপনার প্রোডাক্ট দেখে আমি খুবই মুগ্ধ। চমৎকার প্রোডাক্ট আপনি বানান এবং আপনি বলছিলেন কোয়ালিটির উপরে। ডেফিনেটলি মোশাররফ, আপনারও প্রোডাক্ট কোয়ালিটি ছাড়া তো আর আপনি হোলসেল করতে পারতেন না। সো কোয়ালিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কী স্বপ্ন দেখেন আগামীতে, 5 বছর পরে, 10 বছর পরে কোথায় দেখতে চায় তাসলিমা নিজেকে? আমি আগামী 5 বছরের স্বপ্ন দেখতে চাই, 5 বছর পরে যে আমার নিজের একটা কারখানা হবে এবং সেখানে হিউজ পরিমাণ মানুষের কাজের ব্যবস্থা থাকবে এবং আমার একটা ছোটোখাটো শপ থাকবে নিজের। আর স্বপ্ন দেখি যে আমি একটা এতিমখানা দিব। হ্যাঁ, যেন একটা কথা স্কিপ করে গেছি, যে যার জন্য আমার আজকে উদ্যোক্তা হওয়া, যে বাচ্চাটার জন্য, যার জন্য এত কষ্ট পরিশ্রম করতেছি, আমার আর্থিকভাবে আমার ফ্যামিলি যথেষ্ট স্বাবলম্বী, আমাকে এস্টাবলিশ হতে হয় না, আমরা ভালোই চলতে পারি। আমার হাজব্যান্ড ভালো একটা জব করে, আমার শ্বশুর প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন, ভালো ফ্যামিলি আমাদের। তো আমার ওই যে ইচ্ছাটা ছিল যে মেয়েটাকে, ওই মাহারা শিশুটাকে আমি মানুষ করব নিজের উপার্জিত অর্থে। তো ওর জন্যই আমি উদ্যোক্তা হওয়া, এত পরিশ্রম। উদ্যোক্তা হওয়া কিন্তু তো সহজ না, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। এবং আমার ছোট্ট বাচ্চা, 13 বছর পরে একটা বাচ্চা হয়েছে, তাকেও আমি সময় দিতে পারিনি ঠিকমতো, শুধু নিজেকে স্বাবলম্বী করব বলে। কিন্তু সেই বাচ্চাটায় 5 বছর আমি কষ্ট করে লালন পালন করার পরে কিছুদিন আগে, এবং ভালো স্কুলে পড়াইছি, কিছুদিন আগে একটা স্কুল থেকে সে বাচ্চার বাবা বাচ্চাটাকে আমাকে না জানিয়ে লুকিয়ে নিয়ে গেছে, আমাকে বলে নাই। আমি সারাদিন খুঁজছি, থানায় অভিযোগ করছি, পাই না। পরে তারপরে যেভাবে রাত্রে পাইছি যে তারা এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে লুকিয়ে। বাচ্চাটা এখন আমার কাছে নেই। এই আফসোস, এই কষ্ট বা সারা জীবন থেকে যাবে স্যার। তবে আমাকে দেখা হয়েছে কালকে ওর সাথে আমার, এখানে আসার আগে। আমার শ্বশুর বাড়ির কাছে আমার ভাগ্নি, ওর বড় বোনকে বিয়ে দিয়েছিলাম, তার সেখানে আসছে। তো আমি ওখানে আসছিলাম কালকে, আমার সাথে দেখা হয়েছে 6 মাস পর। দেখা হওয়ার পরে ভালো লাগতেছে, কিন্তু আগের মতো করে ধর আমি কাছে পাবো। আমি তো ওকে আমার নিজের সন্তান মনে করে নিয়েছিলাম। ওর জন্যই আমার আজকে উদ্যোগ গ্রহণ করা, উদ্যোক্তা হওয়া, স্বাবলম্বী হওয়া। এত পরিশ্রম করছি বাচ্চাটার জন্যই, কিন্তু তাকে আমার কাছে রাখতে পারলাম না, এটা আমার আফসোস। বাচ্চাটাকে ভালো রাখুক আল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন স্যার, যেন দূর থেকে হলেও হেল্প করতে পারি, একটু যতটুকু সামর্থ্য। আপনি একজন নারী হয়ে যে চেষ্টা করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন স্বাবলম্বী হওয়ার জন্য, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য, আমাদের এই ফাউন্ডেশনের অন্য নারীদের যারা এখনো স্বাবলম্বী হয় নাই বা কিছু করে নাই, শুরু করে নাই, তাদের জন্য আপনার কি বার্তা হবে? তাদের জন্য আমার বার্তা হচ্ছে, সাহস করতে হবে, শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না। আর বিজনেস করতে অনেক মূলধন লাগে না, শুধু লাগে সাহস এবং প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্য। প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্য যদি থাকে, মনে সাহস থাকে, অল্প কিছু দিয়েও শুরু করা যায়। এমন আছে যে 0 টাকা দিয়েও শুরু করা যায়। অনেক আমার কাছ থেকে কিছু উদ্যোক্তা আছে, আমি তৈরি করেছি, যে তারা আমার কাছ থেকে শুধুমাত্র ছবি দিয়ে বিজনেস শুরু করছে। আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তাদের পেজে আপলোড দিচ্ছে, অর্ডার আসতেছে, আমাকে অর্ডার দিচ্ছে, আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করছে, আমাকে টাকা দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু টাকা ইনভেস্ট করা লাগতেছে না। তো এই বিজনেস করতে শুধুমাত্র প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, কিংবা সামান্য কিছু মূলধন হলেও কিন্তু বিজনেস করা যায়, স্বাবলম্বী হওয়া যায়, লেগে থাকতে হবে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিনের স্বপ্ন ছিল স্যার আপনার সামনে বসে উদ্যোক্তা হওয়ার গল্প শোনাবো, সেই স্বপ্ন পূরণ করার সুযোগ করে দেওয়ার জন্য আর সত্যি অসংখ্য ধন্যবাদ এবং ঋণী আপনার কাছে স্যার।
থ্যাংক ইউ। আমার তো খুবই ভালো লাগলো এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের মধ্যেও নিশ্চয়ই একটা ভাবনা তৈরি হয়েছে যে একটা মানুষ যদি কোনো কিছু শিখতে পারে, কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে, তাকে আসলে থামিয়ে রাখা সম্ভব না। যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, যেটা দরকার সেটা হচ্ছে লেগে থাকা, যেটা দরকার সেটা হচ্ছে প্রতিনিয়ত ওই কাজটা করে যাওয়া। সো আসলে এই দুজনের গল্প থেকে আপনারা যেমন ব্যবসার একটা দুইটা আইডিয়া পেলেন, একই সঙ্গে আপনাদের মধ্যে এই দুইজনের নানান রকমের চড়াই উতরাইয়ের যে গল্প, সেইখান থেকে আপনাদের মধ্যে একটা ভাবনা আসতে পারে যে ওনারা পারলে আমি কেন পারবো না। অনেক ধন্যবাদ।